আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা নাউনের বিভিন্ন নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা নাউনের জেন্ডার নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক জেন্ডার কি। দেখো, জেন্ডার কথাটি এসেছে একটা ল্যাটিন শব্দ জেনাস থেকে। ঠিক আছে, জেন্ডার কথাটি এসেছে ল্যাটিন শব্দ জেনাস থেকে। ঠিক আছে, তাহলে এটা একটা ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে। আচ্ছা, জেন্ডার কাকে বলে? যে পদ্ধতিতে নাউন বা প্রোনাউন এর লিঙ্গ নির্ণয় করা যায়। যে পদ্ধতিতে নাউন বা প্রোনাউন, ঠিক আছে, এর লিঙ্গ নির্ণয় করা যায়, করা হয়, তাকে বলে জেন্ডার। ঠিক আছে, যে পদ্ধতিতে নাউন বা প্রোনাউনের লিঙ্গ নির্ধারণ করা হয় তাকে বলে জেন্ডার। তো জেন্ডার খুব সহজ একটা বিষয়, খুব সাধারণ বিষয়। তোমরা সবাই জানো যে জেন্ডার কি, কাকে বলে, জেন্ডার কয় প্রকার। তবুও বেসিক আলোচনাটা করে নেওয়াই ভালো। তাহলে চলো এবার দেখে নিই যে জেন্ডার কয় প্রকার, কাইন্ডস অফ জেন্ডার। কাইন্ডস অফ জেন্ডার। দেখো, দেয়ার আর 4 কাইন্ডস অফ জেন্ডার ইন ইংলিশ। ঠিক আছে, দেয়ার আর 4 কাইন্ডস অফ জেন্ডার ইন ইংলিশ। মানে কি, ইংলিশে জেন্ডার সাধারণত 4 প্রকার। তো সেগুলো কি কি চলো দেখে নিই। তাহলে নাম্বার 1 হলো ম্যাসকিউলিন জেন্ডার। ম্যাসকিউলিন জেন্ডার বা বাংলায় বলা হয় পুংলিঙ্গ। ঠিক আছে, জেন্ডার সাধারণত 4 প্রকার: ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার আর কমন জেন্ডার। তো নাম্বার 1 হলো ম্যাসকিউলিন জেন্ডার বা বাংলায় বলা হয় পুংলিঙ্গ। তো এর ডেফিনেশনটা কি? খুবই সহজ। সাধারণত আমি বলতে পারি যে ডিনোটিং মেল পারসন অর অ্যানিমালস। ঠিক আছে, মানে কি, যে সকল নাউন বা প্রোনাউনের দ্বারা কোনো পুরুষকে বোঝাবে তাদের বলা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ঠিক আছে, তো এর এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি বলতে পারি ম্যান, অথবা বললাম বুল, অথবা বললাম লায়ন। মানে যে সকল নাউন বা প্রোনাউনগুলো দিয়ে পুরুষকে বোঝাবে, সেটা কোনো মানুষ হতে পারে, কোনো প্রাণী। ঠিক আছে, তো পুরুষকে বোঝালে তাকে বলা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। তো নেক্সট কি, 2 নম্বর জেন্ডারটা হলো ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডারের বাংলা কি? স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। তাহলে এই ফেমিনাইন জেন্ডারের দ্বারা কি বোঝায়? আচ্ছা, ডিনোটিং ফিমেল পারসনস অর অ্যানিমেল। মানে কি, যে সকল নাউন বা প্রোনাউনের দ্বারা মহিলাদের বোঝাবে, ঠিক আছে, তাদের বলা হয় ফেমিনাইন জেন্ডার। এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি বললাম ওম্যান। ঠিক আছে, অথবা বললাম কাউ, অথবা বললাম সিস্টার। তাহলে দেখো এক্সাম্পলগুলো দ্বারা মহিলাদের বোঝাচ্ছে, তাই তাকে বলা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। আচ্ছা, 3 নম্বর কি? নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার। নিউটার জেন্ডারের বাংলা কি? ক্লীবলিঙ্গ। ঠিক আছে,
তো নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ বলতে কি বোঝায়? ডিনোটিং লাইফলেস অবজেক্টস অর থিংস। ঠিক আছে, মানে কোনো প্রাণহীন বস্তু বা জড় পদার্থকে বোঝালে তখন তাকে বলা হচ্ছে নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ। তো এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি বললাম বুক, অথবা বললাম টেবল, অথবা বললাম ট্রি, এগুলো সব হলো নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গের এক্সাম্পল। আচ্ছা, 4 নম্বর জেন্ডারটা কি? 4 নম্বর জেন্ডারটা হলো কমন জেন্ডার। কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। ঠিক আছে, কমন জেন্ডার বা উভয় লিঙ্গ, ডিনোটিং animals of either sex। ঠিক আছে, মানে কি, যে সকল নাউন বা প্রোনাউনের দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝাবে তাদের বলা হয় কমন জেন্ডার। তো এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি বললাম পেরেন্টস, অথবা ধরো আমি বললাম স্টুডেন্ট, অথবা বললাম টিচার। তাহলে দেখো এই এক্সাম্পলগুলোর দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝাচ্ছে, তাই এগুলো হলো কমন জেন্ডারের এক্সাম্পল। তাহলে এবারে আসি ট্রান্সফরমেশন অফ জেন্ডার। ট্রান্সফরমেশন অফ জেন্ডার। দেখো জেন্ডার কাকে বলে বা জেন্ডার কয় প্রকার এগুলো তোমরা সকলেই জানো, বা এক্সামে এই ধরনের কোনো প্রশ্ন হয় না। তো এক্সামে যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো এই ট্রান্সফরমেশন অফ জেন্ডার থেকে, যে একটা জেন্ডারকে তুমি অন্য জেন্ডারে কিভাবে ট্রান্সফার করবে বা কনভার্ট করবে। তো এই যে চেঞ্জ, ঠিক আছে, একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডারের চেঞ্জটা তার কয়েকটা প্রসেস আছে। দেয়ার আর 3 ডিফারেন্ট ওয়েজ by which masculine gender বা masculine nouns are changed into feminine noun বা feminine gender। ঠিক আছে, তাহলে there are 3 different ways by which masculine gender change into feminine gender। ঠিক আছে, যে 3টি পদ্ধতিতে মূলত ম্যাসকিউলিন জেন্ডার বা পুংলিঙ্গ থেকে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা হয়। তো এই নিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ এক্সামে এখান থেকেই প্রশ্ন আসে। তো আমরা এবার দেখে নিই যে সেই প্রথম নিয়মটা কি। প্রথম নিয়মটা হলো নাম্বার 1, বাই অ্যাডিং নিউ ওয়ার্ডস। বাই অ্যাডিং নিউ ওয়ার্ডস মানে কি, নতুন শব্দ যোগ করে ম্যাসকিউলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে কনভার্ট করা হয়। ঠিক আছে, তো সেইগুলো কি হতে পারে তার কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। ম্যাসকিউলাইন আর এদিকে লিখলাম ফেমিনাইন। ধরো তোমাদের আমি বললাম যে ব্যাচেলর, ঠিক আছে, এর ফেমিনাইন জেন্ডার কি হবে? অথবা বললাম ডগ, এর ফেমিনাইন জেন্ডার কি হতে পারে? অথবা ধরো বললাম অক্স বা বুল, এর ফেমিনাইন জেন্ডার কি হবে? তাহলে দেখো ব্যাচেলার এর ফেমিনাইন জেন্ডার হলো মেইড, ঠিক আছে, বা স্পিনস্টার। ঠিক আছে, আবার ডগ এর ফেমিনাইন জেন্ডার হলো বিচ, আর অক্স বা বুল এর ফেমিনাইন জেন্ডার হলো কাউ। তাহলে দেখো এই যে ফেমিনাইন জেন্ডারগুলো দেখছো ম্যাসকিউলিন থেকে ফেমিনাইনে কনভার্ট করা হয়েছে, এখানে কোনো এস বা ইএস বা ইএসএস এসব যোগ করে কিন্তু হয়নি, একটা নিউ ওয়ার্ডস। দেখো ব্যাচেলার ছিল সম্পূর্ণ একটা নতুন ওয়ার্ড, মানে নতুন ওয়ার্ড বা নতুন শব্দ যোগ করে
ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করা হচ্ছে। তো এরকম আরও অনেক নাউন আছে যাদের ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করা হচ্ছে নতুন শব্দ যোগ করে, ঠিক আছে। আর এই নতুন শব্দ যোগে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইনের এক্সাম্পলগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে। আর সেই যে আরও নাউনগুলো আছে সেগুলো পিডিএফে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার দেখে নিও, ঠিক আছে। তো এবার আসি পরবর্তী নিয়মটা। তো চলো 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো বাই অ্যাডিং ESS টু দ্য ম্যাসকিউলিন। বাই অ্যাডিং ESS টু দ্য ম্যাসকিউলিন। মানে কি? ম্যাসকিউলিন জেন্ডারের সাথে বা পুংলিঙ্গের সাথে ESS যোগ করে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গে কনভার্ট করা হয়। এবার দেখো এই যে বললাম বাই অ্যাডিং ESS টু দ্য ম্যাসকিউলিন, এর আবার 3টে নিয়ম আছে, ঠিক আছে। কখনো মেন ওয়ার্ডের সাথে শুধু ESS যোগ করে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করা হয়, আবার কখনো তার ভাওয়েলকে অমিট করে করা হয়, ঠিক আছে। আবার কখনো সাধারণ পদ্ধতিতে ESS যোগ করে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করা হয়। তো চলো আমরা দেখে নিই যে প্রথমটা কি। প্রথমটা হলো উইদাউট এনি চেঞ্জ, নাম্বার এ, উইদাউট এনি চেঞ্জ, ঠিক আছে, উইদাউট এনি চেঞ্জ ইন দ্য ফর্ম অফ ম্যাসকিউলিন। মানে কি? ম্যাসকিউলিন জেন্ডার বা পুংলিঙ্গের যে ফর্মটা থাকবে বা যে আকারটা থাকবে তার কোনোরূপ কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? শুধুমাত্র তার সাথে ES যোগ করে, ESS যোগ করে ফেমিনাইন জেন্ডার করা হবে। তো চলো সেরকম কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো আমি এখানে লিখেছি ম্যাসকিউলাইন আর এদিকে লিখলাম ফেমিনাইন। ধরো আমি তোমাদের বললাম অথর, ঠিক আছে, অথবা বললাম ব্যারন, অথবা ধরো আমি তোমাদের বললাম যে কাউন্ট। এদের ফেমিনাইন জেন্ডার কি হবে? তাহলে দেখো আমি এখানে রুলসে বলেছি যে উইদাউট এনি চেঞ্জ ইন দ্য ফর্ম অফ ম্যাসকিউলাইন, ঠিক আছে, যে ম্যাসকিউলিন জেন্ডারের ফর্মের বা আকারের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? শুধুমাত্র ESS, এই যে আগে লেখা আছে অ্যাডিং ESS, তাহলে ম্যাসকিউলিন জেন্ডারের ফর্মের কোনোরূপ কোনো পরিবর্তন না করে শুধুমাত্র ESS যোগ করলেই সেটা ফেমিনাইন জেন্ডারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আনসার কি হবে? অথর, তার সাথে আমি যোগ করব ESS। তারপরে দেখো বলেছি ব্যারন, তার সাথেও ESS যোগ করব। নেক্সট আমি বলেছি কাউন্ট, তাহলে আমি কি করব? কাউন্ট, তার সাথে ESS, ঠিক আছে। তো এরকম আরও বেশ কিছু নাউন আছে, সেগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, পিডিএফে দেওয়া আছে, কারণ এক্সামে এই এক্সাম্পলগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এবার আমরা দেখব যে বিতে কি আছে, ঠিক আছে। প্রথমটা তো গেল যে আকারের কোনো পরিবর্তন হবে না। এবারে দেখো বিতে হলো বাই অমিটিং দ্য ভাওয়েল, ঠিক আছে, বাই অমিটিং দ্য ভাওয়েল অফ দ্য লাস্ট সিলেবল, of the last syllable of the masculine, ঠিক আছে। মানে কি? যে ম্যাসকিউলিন জেন্ডারে যে নাউনটা দেয়া থাকবে সেই নাউনের লাস্ট সিলেবলে যে ভাওয়েলটা থাকবে সেটাকে অমিট করা হবে বা সেটাকে সরিয়ে দিয়ে তার সাথে এই যে ESS যোগ করে আমাকে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করতে হবে, ঠিক আছে। তো চলো সেই এক্সাম্পলগুলো কি হতে পারে দেখে নিই। ধরো আমি তোমাদের বললাম অ্যাক্টর, ACTOR, ঠিক আছে, অথবা বললাম হান্টার, অথবা ধরো বললাম টাইগার। তাহলে এদের ফেমিনাইন জেন্ডারটা কি হবে?
দেখো বলা আছে অমিটিং দ্য ভাওয়েল। প্রত্যেকটা নাউনের শেষে দেখো একটা করে ভাওয়েল আছে, শেষের আগের সিলেবেলে একটা ভাওয়েল আছে। তো এই ভাওয়েলগুলোকে অমিট করতে হবে, মানে ভাওয়েলগুলোকে সরিয়ে দিয়ে কি করতে হবে, তার সাথে ইএসএস যোগ করতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে ফেমিনাইন জেন্ডার। তাহলে একটার ফেমিনাইন জেন্ডার কি হবে? দেখো ACT, তারপর দেখো ও আছে, তাহলে এই ভাওয়েলটা আমায় অমিট করতে হবে। তাহলে আমি অমিট করলে থাকে আর প্লাস ইএসএস, ঠিক আছে? অ্যাক্ট্রেস। সেম অ্যাজ হান্টার, দেখো HUNT, তারপরে দেখো ই আছে, তাহলে এই ইটা অমিট হয়ে যাবে, তারপরে কি আসবে আর যেমন আছে, তারপর ইএসএস। নেক্সট দেখো দিয়েছি টাইগার, তো সেই ক্ষেত্রে আমি কি লিখবো, TIG, দেখো ই আছে, এই ইটা আমি আর লিখতে পারবো না, তারপরে আর, তারপর ইএসএস, ঠিক আছে? তাহলে শুধুমাত্র লাস্ট সিলেবেলের ভাওয়েলটাকে অমিট করে তার সাথে ইএসএস যোগ করে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করা হয়। এটা হলো 2 নম্বর রুলসের বি বা একটা ভেরিয়েশন। তো নেক্সট কি সেটা আমরা দেখে নিই। আচ্ছা, নাম্বার সি। সি কি না, ইন আ লেস রেগুলার ওয়ে, মানে কিছু কিছু নাউন আছে যেগুলো সাধারণ পদ্ধতিতে, ওটাই তাদের নিয়ম, সেইভাবে ম্যাসকুলিন থেকে ফেমিনাইনে কনভার্ট করা হয়। তো চলো দেখে নিই সেই নাউনগুলো কি কি, ম্যাসকিউলিন আর ফেমিনাইন। ধরো তোমাদের আমি বললাম যে ডিউক, DUKE, ডিউক, এটা ম্যাসকিউলিন জেন্ডার, এর ফেমিনাইন জেন্ডার কি হবে, ঠিক আছে? অথবা ধরো বললাম এম্পেরার, EMPEROR, এর ফেমিনাইন জেন্ডার কি হবে? তাহলে দেখো ডিউক এর ফেমিনাইন জেন্ডার কি হবে জানো, ডাচেস, DUCHESS, ঠিক আছে? আর এম্পেরারের হবে এমপ্রেস, দেখো শেষে ইএসএস যোগ হয়েছে। 2 নম্বর রুলসে বলা হয়েছিল যে ইএসএস যোগ করে কিছু কিছু ম্যাসকিউলিন জেন্ডারকে ফেমিনাইন জেন্ডারে কনভার্ট করা যায়। এবার তার 3টে ব্যতিক্রম ছিল, যেগুলো আমি আগে 2টো দেখিয়েছি আর এখানে একটা বলা হলো। তো এই ধরনের নাউনের এক্সাম্পল, এই ম্যাসকিউলিন থেকে কিভাবে ফেমিনাইন হচ্ছে তার আরও কিছু এক্সাম্পল আছে, যেগুলো পিডিএফে দেওয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? এবার আসবো আমরা 3 নম্বর রুলসে। আচ্ছা, 3 নম্বর রুলসটা কি, বাই অ্যাডিং a feminine word, by adding a feminine word, ঠিক আছে? মানে একটা ফেমিনাইন ওয়ার্ড বা একটা স্ত্রীলিঙ্গের শব্দ যুক্ত করে ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করা হয়। তো চলো দেখে নিই যে সেই এক্সাম্পলগুলো কি হতে পারে। ধরো আমি তোমাদের বললাম গ্র্যান্ডফাদার, ঠিক আছে? অথবা বললাম পিকক, অথবা ধরো আমি তোমাদের বললাম ল্যান্ডলর্ড। তাহলে এদের ফেমিনাইন জেন্ডার কি হবে? দেখো রুলসে বলা হয়েছে বাই অ্যাডিং ফেমিনাইন ওয়ার্ড, মানে কি একটা স্ত্রীলিঙ্গের শব্দ অ্যাড করলেই সেটা ম্যাসকিউলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে কনভার্ট হয়ে যাবে। তো স্ত্রীলিঙ্গের ওয়ার্ড কি হতে পারে? দেখো গ্র্যান্ডফাদার, তার সাথে ফেমিনাইন ওয়ার্ড গ্র্যান্ড মাদার, মাদার কথাটা যোগ করলেই হয়ে যায় ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে, বা স্ত্রীলিঙ্গ। আবার দেখো পিকক বলেছি, তাহলে পিকক, কক তো তোমরা জানো যে এটা ম্যাসকুলিন জেন্ডার, তাহলে এর ফেমিনাইন ওয়ার্ড কি, হেন, তাহলে পিকক, পি হেন। আর আছে ল্যান্ডলর্ড, তাহলে ল্যান্ডলর্ডের কি হবে, ল্যান্ড লেডি, লর্ড এর ফেমিনাইন ওয়ার্ড হলো লেডি। তাহলে ফেমিনাইন ওয়ার্ড যোগ করে আমরা দেখতে পেলাম যে এই ওয়ার্ডগুলো ম্যাসকুলিন থেকে ফেমিনাইনে কনভার্ট হলো। তো এরকম আরও কিছু এক্সাম্পল আছে, তোমরা পিডিএফে দেখে নিও। এবার আসি পার্সোনিফাইড অবজেক্টস। পার্সোনিফাইড অবজেক্ট বলতে কি বোঝায়? পার্সোনিফাইড অবজেক্টস বলতে বোঝায় কোনো প্রাণহীন বিষয় বা বস্তু, ঠিক আছে, যেগুলির দ্বারা একজন ব্যক্তিকে কল্পনা করা হয়, ঠিক আছে? মানে কোনো জড় পদার্থ হতে পারে, বা যে সকল বিষয় বা বস্তুগুলোর কোনো প্রাণ নেই, সেই সকল বিষয় বা বস্তুকে
যখন কোনো ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়, ঠিক আছে, বা ব্যক্তি বৈশিষ্ট্য বা ব্যক্তির গুণ সেই সকল বস্তুর মধ্যে আরোপ করা হয়, তখন সেগুলোকে বলা হয় পার্সোনিফাইড অবজেক্ট। ঠিক আছে, তো তাহলে এবার আমরা দেখে নিই যে ডেফিনিশনটা কি পার্সোনিফাইড অবজেক্টসের। inanimate objects or qualities ঠিক আছে, inanimate objects or qualities are sometimes spoken of as they were person বা as if they were person, মানে কি কোনো প্রাণহীন বিষয় বা বস্তু যেগুলি দ্বারা একজন ব্যক্তিকে কল্পনা করা হয় বা যেগুলির মধ্যে একজন ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করা হয়, তাকে বলা হচ্ছে পার্সোনিফাইড অবজেক্টস। তো এই পার্সোনিফাইড অবজেক্টস এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এক্সামে কোয়েশ্চেন এখান থেকে হয় এবং সেই আনসারগুলো আমরা ভুল করি। তো চলো দেখে নিই সেই পার্সোনিফাইড অবজেক্টসগুলো কি কি। তো এই পার্সোনিফাইড অবজেক্টসের মধ্যে এমন কিছু বিষয় বা বস্তু আছে যাদেরকে ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে ধরা হয়। ঠিক আছে, আর কিছু বিষয় বা বস্তু আছে যাদেরকে ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হয়। তাহলে চলো দেখে নিই যে সেই বিষয় বা বস্তুগুলো কি কি যাদের ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়। তাহলে দেখো, যেসব প্রাণহীন বিষয়বস্তু ম্যাসকিউলিন জেন্ডার, তাহলে সেই বিষয়গুলো কি কি, সেই প্রাণহীন বিষয় বা বস্তুগুলো যারা ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে যাদেরকে ট্রিট করা হয় সেগুলো কি? ধরো আমি বললাম সান, ঠিক আছে, অথবা বললাম ওয়ার্ড, অথবা বললাম টাইম, বা বললাম সামার, অথবা বললাম জুন, অথবা বললাম অটাম, ঠিক আছে, অথবা আমি বললাম উইন্টার, অথবা ধরো বললাম অ্যাঙ্গার, ঠিক আছে, বা বললাম থান্ডার, অথবা রিভেঞ্জ, অথবা গ্রেভ। ঠিক আছে, এরকম আরো কিছু আছে। তো এই সকল ওয়ার্ডগুলো এদেরকে ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়। ঠিক আছে, দেখো এদের কোনো প্রাণ নেই। আমি বলেছি যেসব প্রাণহীন বিষয়বস্তু, এদের কি প্রাণ আছে? সান, ওয়ার্ড, টাইম, সামার, এদের প্রাণ নেই। তো এই সকল বিষয়গুলো যাদের প্রাণ নেই তাদেরকে ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়। ঠিক আছে, মানে পুংলিঙ্গ হিসেবে ট্রিট করা হয়। এবার তোমাদের জানতে হবে যে কেন এদের পুংলিঙ্গ হিসেবে ট্রিট করা হয়, কেন করা হয় বা কখন করা হয়? যখন কোনো শক্তি, সাহস, শ্রেষ্ঠত্ব এইসব কিছু প্রকাশে ব্যবহৃত শব্দগুলোকে বলা হয় কি? ম্যাসকিউলিন জেন্ডার। ঠিক আছে, এইসব ওয়ার্ডগুলো, এই সান, ওয়ার্ড, ঠিক আছে, টাইম, এগুলো যখন শক্তি বা সাহস বা শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে এইসব ওয়ার্ডের দ্বারা, তখন সেগুলো ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে, when they are remarkable for strength, ঠিক আছে, strength, courage and greatness, courage and গ্রেটনেস এটসেট্রা। তাহলে কি, যে যখন শক্তি, সাহস, শ্রেষ্ঠত্ব প্রকাশে এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে তখন সেগুলো ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে ট্রিট হবে। বোঝা গেছে? আর এই সব ওয়ার্ডগুলোর সাথে যে প্রোনাউনটা ইউজ হবে, ঠিক আছে, যে প্রোনাউন ইউজ হবে সেটা কি হবে? প্রোনাউনটা হবে অলওয়েজ হি অথবা ইট।
ঠিক আছে, হি অথবা ইট। দেখো আমরা জানি যে ম্যাসকিউলিন জেন্ডার মানে কি, পুংলিঙ্গ, তাহলে তার সাথে নিশ্চয়ই হি হবে, সি হবে না। আর নিরপেক্ষতা বোঝাতে ইট এই প্রোনাউনটা ইউজড হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব, দেখো যেসব প্রাণহীন বিষয়বস্তু, যেসব প্রাণহীন বিষয়বস্তু ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে, আগে দেখলাম প্রাণহীন বিষয়বস্তু ম্যাসকিউলিন জেন্ডার, এবার দেখে নেব যে সেই সব প্রাণহীন বিষয়বস্তুগুলো যারা ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট হয়। তো সেগুলো কি কি, ধরো আমি বললাম মডেস্টি, ঠিক আছে, অথবা বললাম হোপ, অথবা বললাম মুন, ঠিক আছে, অথবা ধরো বললাম পিস, অথবা বললাম লিবার্টি, ঠিক আছে, অথবা আমি বললাম ট্রুথ। তো এরকম আরও অনেক বিষয়বস্তু আছে যেগুলো ফেমিনাইন জেন্ডার হিসেবে পরিচিত। সেগুলো তোমরা পিডিএফে গিয়ে দেখে নিও। তো এই যে লিখলাম মডেস্টি, হোপ, মুন, পিস, লিবার্টি, ট্রুথ, এদের সাধারণত ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়। কেন করা হয় বা কখন করা হয়, যখন কোনো সৌন্দর্য, কমলতা, নম্রতা, আশীর্বাদ পুষ্ট এবং উর্বরতার নির্দেশক শব্দ হিসেবে এই ওয়ার্ডগুলো ব্যবহার হবে, তখন সেগুলো কি হবে, ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, যখন সৌন্দর্য, কোমলতা, নম্রতা, আশীর্বাদ পুষ্ট এবং উর্বরতার নির্দেশক শব্দ হিসেবে ইউজড হবে, তখন তারা ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট হবে। তো চলো দেখে নিই যে ডেফিনিশনটা কি। আচ্ছা, হোয়েন দে আর remarkable for beauty, softness, ঠিক আছে, বিউটি, সফটনেস, গ্রেস, অথবা ফার্টিলিটি, অথবা জেন্টেলনেস। তাহলে যখন এই ওয়ার্ডগুলোর দ্বারা কি বোঝাবে, বিউটি, সফটনেস, গ্রেস, ফার্টিলিটি, জেন্টেলনেস, এইসব গুণগুলো যখন প্রকাশ পাবে বা বোঝাবে, তখন সেগুলো ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট হবে। দেখো ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ, আর আমরা সাধারণত বুঝি বা এটা বিশ্বাস করি যে স্ত্রীলিঙ্গ বা নারী জাতির মধ্যে এই সকল গুণগুলো থাকে, যেমন কোমলতা, নম্রতা, সৌন্দর্য, ঠিক আছে, তো সেজন্য এগুলো ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট হয়। তো তোমরা এইগুলো খুব ভালো করে মনে রাখবে, এক্সামে এই ধরনের এক্সাম্পল থাকে, হয়তো দিয়ে দেয় মডেস্টি বা হোপ বা মুন, তারপরে জানতে চাইলো যে এটা কোন জেন্ডার, তখন তোমরা কনফিউশনে পড়ে যাবে যে এটা আবার কোন জেন্ডার, ফেমিনাইন না ম্যাসকিউলিন, কোন জেন্ডার, সেটা তখন আমরা কনফিউশনে পড়ে যাই। তো তার জন্য তোমরা কি করবে, এই এক্সাম্পলগুলো খুব ভালো করে মনে রাখবে। তো চলো আমরা দেখে নিই যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। ধরো তোমাদের বললো একটা ওয়ার্ড দিয়ে দিল সান, ঠিক আছে, এই সান ওয়ার্ডটা দিল, এরপর জিজ্ঞেস করলো যে হুইচ প্রোনাউন ইজ ইউজড, ঠিক আছে, যে সান এর সাথে কোন প্রোনাউন ইউজ হবে, হি হবে নাকি সি হবে। অথবা ধরো তোমাদের বললো আর্থ, এই ওয়ার্ডটা দিল, দিয়ে বললো হুইচ প্রোনাউন ইজ ইউজড, হি অর সি। তাহলে দেখো কোন প্রোনাউন ইউজ হবে। এই যখন সানকে তোমরা দেখেছো, আমি বলেছিলাম যে সান ম্যাসকিউলিন জেন্ডার হিসেবে ট্রিট হচ্ছে, আর ম্যাসকিউলিন জেন্ডারের সাথে অলওয়েজ হি এই প্রোনাউনটা ইউজ হবে। আর একটা প্রোনাউন ইউজ হয় সেটা হলো ইট, নিরপেক্ষতা বোঝাতে, কিন্তু এখানে ইট তো অপশনে নেই, আছে হি আর সি, তাহলে এখানে কোন প্রোনাউন ইউজ হবে, হি এই প্রোনাউনটা ইউজ হবে। আচ্ছা, তারপরে বলেছে আর্থ,
আর্থের সাথে কোন প্রোনাউন ইউজড হবে? দেখো আর্থ থেকে আমি বলেছিলাম যে ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট হবে। এবার ফেমিনাইন বোঝালে তার প্রোনাউন হয় সি। তোমরা জানো যে ম্যাসকিউলিনে আমরা ইউজ করি হি, আর ফেমিনাইন হলে সবসময় তার প্রোনাউন হবে সি, আর নিরপেক্ষতা বোঝাতে হবে ইট। বোঝা গেছে? তো এক্সামে এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে বা আসে, এই ধরনের প্রশ্নই আসে। তাহলে তোমরা এই এক্সাম্পলগুলো খুব ভালো করে মুখস্থ করো, মনে রাখার চেষ্টা করো, তাহলে আশা করি এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।